হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিশীথের ভয়। আজকে মঙ্গলবার দুপুরে তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি আরও একটি অন্যরকম ভূতের গল্প। আজকে যে গল্পটা তোমাদের শোনাতে চলেছি সেটি দীপান্বিতা রায়ের লেখা 13 ত্রাস বই থেকে নেওয়া দরজার ওপাশে। গল্পগুলো শুনে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটা নতুন শুনছো বা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিও এবং অতি অবশ্যই অলটাকে প্রেস করে দিও, যাতে যখনই আমরা নতুন নতুন গল্প ছাড়বো তার নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। তো চলো আর বেশি দেরি করছি না, শুরু করে দিচ্ছি আজকের গল্প দীপান্বিতা রায়ের লেখা দরজার ওপাশে। বাড়িটার সামনে দিয়ে যাবার সময় সুমিতের মনে হলো বারান্দায় কে যেন দাঁড়িয়ে আছে। ভালো করে দেখা যাচ্ছে না, একটা থামে আড়াল হয়ে আছে। গাছের ঝাঁকড়া ডালপাতার ছায়া পড়ে কেমন যেন একটা আলো ছায়ার লুকোচুরি ভাব। তাই ওটা কি মানুষ নাকি অন্য কিছুর ছায়া ঠিকমতো বোঝা যাচ্ছে না। যদিও সুমিতের মনে হচ্ছিল ওটা মানুষই। কেউ একজন থামের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে কিছু একটা করছে। সাদা রঙের জামাকাপড় পরা বলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। প্রায় 6 মাস হতে চলল সুমিত এই গৌরীপুর গ্রামের শিবনাথ বসু উচ্চ বিদ্যালয়ের বাংলার মাস্টারমশাই হয়ে এসেছে। স্কুলটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, বেশ বড় ইংরেজি এল আকৃতির একখানা দোতলা বাড়ি। সামনে অনেকখানি খোলা জায়গা, পেছনে দুটো বড় বড় খেলার মাঠ। একটাতে বড় ছেলেরা ফুটবল ক্রিকেট খেলে, আর অন্যটা থাকে নিচু ক্লাসের বাচ্চাদের দখলে। শীতের সময় স্পোর্টস হয়। আশেপাশের গোটা 2-3 গ্রামের মধ্যে এই একটাই হায়ার সেকেন্ডারি স্কুল, মানে এই 12 ক্লাস পর্যন্ত পড়ানো হয়। তাই ছাত্র সংখ্যাও নেহাত কম নয়। প্রতি ক্লাসে প্রায় 50 ছাত্র, তাদের আবার অনেকেই ভারী বিচ্ছু। সমিতির দিকে ভালো মানুষ, গোবেচারা ধরনের লোক, তাই ছাত্ররা তাকে মানে না মোটেই। সবাইকে সামলে পড়া বোঝাতে গিয়ে প্রায় প্রতিদিনই হিমশিম খেতে হয় তাকে। ব্যাপারটা তার ভালো লাগে না মোটেই, কিন্তু কিছু করার নেই। সমিতের বাবা মারা গেছেন অল্প বয়সে, মা কষ্টে শিষ্টে মানুষ করেছেন তাকে। সে পাশ করে চাকরি পেয়েছে বলে মা ভারী খুশি। স্কুলে পড়াতে তার ভালো লাগছে না, অসুবিধে হচ্ছে বললেই মা কেমন যেন উদ্বিগ্ন হয়ে পড়েন। তাড়াতাড়ি ছেলের গায়ে পিঠে হাত বুলিয়ে বলতে থাকেন, দেখিস বাবা, ভালো লাগছে না বলে আবার দুম করে যেন চাকরিটা ছেড়ে দিসনি। প্রথম প্রথম ওরকম সবার লাগে, আর ছোট ছেলেপুলেরা তো একটু দুষ্টু হবেই। স্কুলের মাস্টারমশাই যখন হয়েছিস তখন ওটুকু তো মেনে নিতেই হবে। তুই বরং এক কাজ কর, ক্লাসে যখন যাবি তখন মুখখানা একেবারে আষাঢ়ের মেঘের মতো গম্ভীর করে রাখিস, আর হাতে রাখিস একখানা ছড়ি। তাহলেই দেখিস ছাত্ররা ভয় পাবে। মায়ের টোটকায় অবশ্য খুব একটা লাভ হয়নি, কারণ সমিতের মুখটা এমনই আহ্লাদে আর ভালো মানুষ গোছের যে সে গম্ভীর হওয়ার চেষ্টা করলেও তাকে কেউ ভয় পায় না। আর হাতে ছড়ি নিয়েও কোনো লাভ নেই, কারণ ছড়ি দিয়ে কোনো ছাত্রকে মারতে হবে ভাবলেই সমিতের কান্না পেয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে যায়। অতএব সে কোনোটারই চেষ্টা করেনি। তবে মা ভয় পেয়ে গেছে বুঝে মাকেও আর কিছু বলেনি। যদিও মাকে ছাড়া আর কাউকে কিছু বলার সুযোগ তার নেই, কারণ ছোটবেলা থেকেই মুখচড়া হওয়ায় সমিতের বন্ধুবান্ধবও বেশ কম। স্কুলে পড়ার সময় ছেলেদের সঙ্গে মারামারি ঝাঁপাঝাঁপি কোনোটাই সে করতে পারতো না। ক্লাসরুমের এক কোণে এমনভাবে গুটিয়ে বসে থাকতো যে অনেক সময় মাস্টারমশাইরা তাকে খেয়ালই করতেন না। অথচ পড়াশোনায় যে সে খুব খারাপ ছিল তা কিন্তু নয়। কলেজে ওঠার পর 2-1 জনের সঙ্গে তার একটু বন্ধুত্ব হয়েছিল, কিন্তু তারাও চাকরি নিয়ে এখন যে যার জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তেমন যোগাযোগ নেই। তাই মনের দুঃখ নিজের মনেই চেপে রাখতে রাখতে সুমিত কেমন যেন একটু মনমরা হয়ে গিয়েছিল, বিষণ্ণ হয়ে থাকতো সবসময়। কিন্তু মাসখানেক আগে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সুমিতের বাড়ি থেকে স্কুলে আসার যে পথটা, সেটাই গ্রামের মূল রাস্তা। দুধারে হাট বাজার, বাড়িঘর, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সবই আছে। গৌরীপুর এমনিতে বেশ বর্ধিষ্ণু গ্রাম। রাস্তায় সাইকেল রিক্সা, ভ্যান রিক্সা, এমনকি মোটর সাইকেলেরও অভাব নেই। তার বাড়ি থেকে স্কুলটা বেশ দূরে, হেঁটে যেতে প্রায় 20 মিনিট লাগে।
আর রাস্তার দুধারে তেমন গাছপালা নেই বলে গরমের দিনে বেশ কষ্টই হয়, কিন্তু উপায় নেই, কারণ গ্রাম দেশে পায়ে হেঁটে যাওয়াটাই রেওয়াজ। রিক্সার চল নেই তেমন, তবে হাঁটার কষ্ট ছাড়াও আর একটা অসুবিধাও ছিল সমিতের। স্কুলের ছাত্ররা সবাই একই পথে হেঁটে যায়, যাওয়ার সময় সবারই তাড়া, ঘন্টা পড়ে গেলে হেড স্যারের বকা খেতে হবে। কিন্তু ছুটির পরে যখন ছেলেরা গল্প করতে করতে ফেরে তখনই হয় ঝামেলা। অপছন্দের স্যার কাউকে রাস্তায় দেখলেই প্রায় তার উদ্দেশ্যে টুকটাক মন্তব্য ছুঁড়ে দেয় ছাত্ররা। কে বলছে বোঝার কিন্তু উপায় নেই, কিন্তু যাকে বলা হচ্ছে তার অস্বস্তি তো বাড়বেই। সমিতকে লক্ষ্য করে প্রায় এই রকম মুখরোচক মন্তব্য উড়ে আসতো বলে সে চেষ্টা করত স্কুল ছুটি হওয়ার বেশ কিছুক্ষণ পরে বেরোতে, যাতে ছাত্রদের মূল দঙ্গলটা এগিয়ে যায়। এরকমই একদিন সে বেরিয়েছে। সেদিন আবার ভয়ঙ্কর রোদ আর গরম। অতখানি রাস্তা হেঁটে যেতে হবে মনে করেই তার যেন গায়ে জ্বর আসছে। এমন সময় স্কুলের বিহারি দারোয়ান হনুমান প্রসাদ বলল, মাস্টার বাবু, আপনি তো পীরপাড়ায় থাকেন, তা আপনি অত ঘুরে বড় রাস্তা দিয়ে যান কেন? শর্টকাটে গেলেই তো পারেন। সমিত তো অবাক। স্কুল থেকে ফিরে যাওয়ার কোনো শর্টকাট রাস্তা আছে বলে তার জানা নেই। হনুমান প্রসাদকে জিজ্ঞেস করাতে জানা গেল, গেট পেরিয়ে খানিকটা এগোলে লিচু বাগানের পাশ দিয়ে বাঁহাতে যে রাস্তাটা ঢুকেছে সেটাই একটু এঁকে বেঁকে ওঠে পীরপাড়ার মুখে। ওই পথ দিয়ে গেলে সময় অনেকটা কম লাগে, তবে রাস্তাটা ফাঁকা বলে অনেকে যেতে চায় না। সমিত মুখচোরা হলেও ভীতু নয়। তাছাড়া চোর ডাকাতের ভয় তো আর নেই। তার পকেটে বড় জোর 50 টাকা আছে, সে আর কে নিতে আসবে। তাই সে ঠিক করে ফেললো ওই নতুন রাস্তা দিয়েই আজ সে বাড়ি ফিরবে। মস্ত লিচু বাগান, বড় বড় লিচু গাছে ভর্তি। গরমের দিনে টুকটুকে লাল লিচু গাছে ভরে পেকে থাকা একেবারে চমৎকার দেখাচ্ছে। বাগানটা পাঁচিল দিয়ে ঘেরা, তার পাশ দিয়ে ঢুকেছে রাস্তাটা। কিছুটা এগিয়েই মনটা বেশ ভালো হয়ে গেল সমিতের। রাস্তাটা ফাঁকা, কদাচিৎ 2-1টা লোক দেখা যাচ্ছে, কিন্তু চারপাশটা ভারী সুন্দর। দুধারে বড় বড় মহানিম, অশ্বত্থ আর অর্জুন গাছ। গাছের ছায়ায় চারিদিকটা একেবারে ঠান্ডা হয়ে আছে। মাঝে মধ্যে নানা রকম পাখির ডাকও শোনা যাচ্ছে। সমিত মনে মনে ঠিক করে ফেলে এবার থেকে সে প্রতিদিন এই রাস্তা দিয়েই বাড়ি ফিরবে। লিচু বাগান পেরিয়ে খানিকটা যাওয়ার পর রাস্তাটা ডান দিকে বেঁকেছে। সেদিকে কিছুটা যাওয়ার পর কিন্তু চমকে উঠল সমিত। রাস্তার ধারেই একটা পেল্লায় চক মেলানো দোতলা বাড়ি, সঙ্গে নানা রকম গাছগাছালি ভর্তি বিশাল বাগান। বাড়িটা অবশ্য খুবই পুরনো এবং ভগ্নপ্রায়। দরজা জানলা প্রায় সবই বন্ধ। জানলার কাঠের রং জ্বলে গেছে, পাল্লায় ফাটল ধরেছে। সিঁড়ির জাফরিতে মাঝে মাঝে বুড়ো মানুষের ফোকলা মুখের মতো বড় বড় ভেঙে যাওয়া কাঁচের ফাঁক। দেওয়ালের নানা জায়গায় মাথা তুলেছে রকমারি গাছের ছায়া। তাদের আবার অনেকে দিব্যি ডালপালাও মেলে দিয়েছে। বাড়িটাতে কোনো মানুষজন থাকে বলে তো মনে হয় না। জং ধরা গেটেও তালা বন্ধ, কিন্তু সমিত গেটের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বাড়িটাকে দেখল। তার কেমন যেন মনে হচ্ছিল বাড়িটা এতদিন ধরে তার অপেক্ষাতেই ছিল। তাকে দেখে ভারী খুশি হয়েছে। সেদিন সে বাড়ি ফিরে নিজের কাজকর্ম করতে করতে সমিতের বারবারই বাড়িটার কথাটা মনে পড়ছিল। তারপর থেকে সমিত প্রতিদিনই স্কুল থেকে ফেরার সময় বাড়িটার সামনে কিছুক্ষণ দাঁড়ায়। বাড়িটা যেন ক্রমশ তার বন্ধু হয়ে উঠছে। যেদিন স্কুলের ছাত্ররা তাকে খুব বেশি উত্ত্যক্ত করে কিংবা অন্য মাস্টারমশাইরা অপদস্থ করতে চায়, সেদিন সমিত তার মনের সব দুঃখ বাড়িটার সামনে দাঁড়িয়ে উজাড় করে দেয়। সারাদিন যা ঘটেছে সব সে মনে মনে বলে, আর তার মনে হয় বাড়ির দেওয়াল, জানলা, দরজা সব যেন স্থির হয়ে গভীর মনোযোগের সঙ্গে তার প্রতিটি কথা শুনছে, তার দুঃখে দুঃখিত হচ্ছে। এমনকি এই সময়টা এক একদিন এমন একটা শিরশিরের ঠান্ডা হাওয়া বাগানের ডালপালার মধ্যে দিয়ে বয়ে এসে সমিতকে ছুঁয়ে যায় যে সমিতের মনে হয় যে আসলে বাড়িটা তার মাথায় যেন সান্ত্বনার হাত বুলিয়ে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, এরকম একটা প্রাসাদের মতো ভাঙা বাড়ি যে গ্রামে আছে সে ব্যাপারে সমিত কিন্তু কোনোদিন কারো কাছে কিচ্ছু শোনেনি। তাই বাড়িটা যে আসলে কারা থাকতো সেসব বিষয়ে সে কিছুই জানে না। জানার খুব একটা আগ্রহও তার নেই। গত প্রায় 1 মাস
রোজ স্কুল থেকে বাড়ি ফেরার সময় সুমিত বেশ কিছুক্ষণ ধরে বাড়িটার সামনে কাটায়, তবে কোনোদিনই ভেতরে কোনো মানুষজন দেখেনি। ভাঙা গেটটা ঠেলাঠেলি করে খুলে ভেতরে কেউ আছে কিনা দেখার চেষ্টাও অবশ্য সে করেনি। তাই আজ গোল গোল থাম দেওয়া বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে মনে হয়, সে একটু আশ্চর্যই হলো। বাড়িটা কি তাহলে পরিত্যক্ত নয়? বাসিন্দারা মাঝে মাঝে এসে এখানে থাকে? কথাটা ভেবে মনটা একটু খারাপই হয়ে গেল সুমিতের। এই কদিনের মধ্যেই বাড়িটার ওপর তার যেন কেমন একটা অধিকার জন্মে গেছে, তাই বাড়ির অন্য ভাগিদার থাকতে পারে এই সম্ভাবনাটাই তার একটুও পছন্দ হচ্ছিল না। পরের দিন ওই রাস্তা দিয়ে আসার সময় সুমিত একটু আশায় ছিল যে সে হয়তো ভুল দেখেছে, কিন্তু সেদিন আর কোনো সংশয় থাকলো না। বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়াতেই সুমিত দেখতে পেল বারান্দায় এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। বেশ লম্বা, স্বাস্থ্যবান চেহারা, ধুতি পরা, খালি গা, সাদা ধপধপে পৈতাটা গায়ে ঝুলছে। আশ্চর্য ব্যাপার, ভদ্রলোক যেন সুমিতের জন্যই অপেক্ষা করছিলেন। তাকে দেখেই সোজা হয়ে এগিয়ে এসে বললেন, আসুন আসুন, ভেতরে আসুন। আজ তো মিটিংয়ের জন্য স্কুল থেকে ফিরতে একটু দেরি হলো, তাই না? হেড স্যার অন্য মাস্টার মশাইদের নিয়ে একটা মিটিং করেছেন স্কুল থেকে বেরোতে, তাই সত্যি বেশ খানিকটা দেরি হয়ে গেছে। ভদ্রলোক সেটা জানেন দেখে একটু চমক লাগলো, কিন্তু ততক্ষণে বাড়ির ভেতরে ঢুকতে পারবে জেনে তার এতটাই আনন্দ হচ্ছিল যে ওই ভাবনাটাকে সে বেশি গুরুত্ব দিল না। বাগানের ভেতরে বেশ খানিকটা নুড়ি ঢালা পাথরের পথ, তারপর দুধাপ সিঁড়ি উঠে গেলেই বারান্দা। সেখানে দুটো ধুলোমাখা পুরনো কাঠের চেয়ার পাতা রয়েছে, তারই একটাতে সুমিতকে বসতে বললেন ভদ্রলোক। বারান্দা ঘিরে বেশ কয়েকটা দরজা, সবগুলোই ভেতর থেকে বন্ধ, যদিও ভেতরে কোনো লোক আছে কিনা বোঝা যাচ্ছে না। কারুর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সুমিত খেয়াল করলো সারা রাস্তা সে নানা রকম পাখির ডাক শুনতে শুনতে এলেও এই বাগানের ভেতরটা কিন্তু আশ্চর্য রকম নিস্তব্ধ। কোথাও কোনো পাখি কিংবা কাঠবিড়ালির ডাক শোনা যাচ্ছে না, এমনকি ঝিঁঝি পোকারাও যেন কোনো অজানা কারণে একেবারে চুপ করে আছে। আমার নাম যশোনাথ গাঙ্গুলি। ভদ্রলোকের গলার আওয়াজটা বেশ ভরাট আর গম্ভীর। কথা বলার মধ্যে এক ধরনের রাশভারী ব্যক্তিত্ব আছে। কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আমার বাড়িটা আপনার বেশ পছন্দ হয়েছে। বাড়ির সামনে দাঁড়িয়ে আপনি আপনার মনের কথা চালাচালি করেন। বাড়িটাকে আপনার বেশ নিজের মনে হয়, তাই না? সবটাই আমার বেশ ভালো লেগেছে। আসলে এই বাড়িটা আমার নিজেরও খুব প্রিয়, তাই তো এটাকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। তাই আপনার বাড়িটা পছন্দ হয়েছে জেনে বেশ ভালো লাগছিল। এই বাড়িটার সম্বন্ধে সুমিত কোনোদিন কাউকে একটিও কথা বলেনি, এমনকি তার মাও এই বিষয়ে কিচ্ছু জানে না। অথচ ভদ্রলোক কীরকম অনায়াসেই তার মনের কথা জেনে বসে আছেন, তাই দেখে সুমিতের বেশ অবাক লাগলো। কিন্তু সে কথা সে না তুলে জিজ্ঞাসা করলো, আপনি কি বরাবর এখানেই থাকেন? বাড়ির সব দরজা জানলা বন্ধ থেকে আমি ভেবেছিলাম। কি মুশকিল, এখানে থাকবো না তো যাবো কোথায়? এটাই তোমার পৈতৃক বাড়ি। আমার দাদুর বাবা রাজা দ্বিজেন্দ্রনাথ গাঙ্গুলি এই বাড়িটা তৈরি করেছিলেন। রাজা অবশ্য তিনি ছিলেন না, তবে বড় জমিদার ছিলেন। আশেপাশের অন্তত গোটা 10 গ্রাম নিয়ে তার জমিদারি চলত। যদিও পরে সরকার সব জমিজমা কেড়ে নেয়, তবে এই বাড়িটাকে অনেকদিন পর্যন্ত লোকে রাজবাড়িই বলতো। কিন্তু জমিদারে চলে গেলে কি আর সেই বলচাল থাকে? আমাদের অবস্থাও আস্তে আস্তে পড়তে শুরু করেছিল। জমানো টাকা বসে খেলে তো আর বেশি দিন থাকে না, তাই একসময় পয়সা করি সব শেষ হয়ে গেল। অবস্থা বেগতিক দেখে আশ্রিত, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব পালালো। শেষ পর্যন্ত টিকেছিলাম আমি, আমার বাবা আর আমার মা। আমি গাঙ্গুলি বংশের শেষ সন্তান। আর ছিল এই বাড়িটা, যদিও যত্নের অভাবে বাড়ির অবস্থাও গাঙ্গুলি বংশের মতোই। না হলে এমন বাড়ি এ তল্লাটে কারও ছিল না। জয়পুর থেকে শ্বেতপাথর এনে বাড়ির মেঝে তৈরি করা হয়েছিল। মেহগনি কাঠের আসবাবে ভর্তি ছিল ঘর। সবই আপনাকে দেখাবো একটু একটু করে। আমি আসলে সব কিছুই একটু ধীরে সুস্থে করাটা পছন্দ করি। এই গুরুত্বপূর্ণ কাজে তাড়াহুড়ো করাটা আমার স্বভাব বিরুদ্ধ। সেদিন যশোনাথের সঙ্গে কথাবার্তা বলে ফিরে এসে নিজেকে কেমন যেন চাঙ্গা লাগছিল সুমিতের। মনটা কেমন যেন হালকা আর খুশি খুশি।
মাকে চা বানাতে বলে ঘরে জামাকাপড় ছাড়তে গিয়ে সুমিত হঠাৎ লক্ষ্য করল তার নাকের নিচে রোমের রেখা ঘন হয়ে আছে। এমনিতে সে ক্লিন শেভড, প্রতিদিন নিখুঁত করে দাড়ি কামায়, অনেক সময় রাতেও আরেকবার শেভ করে, তাহলে এই গোঁপটা গজালো কখন? আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখতে দেখতে সুমিত ঠিক করলো গোঁপটা সে রেখেই দেবে। যশোনাথ গাঙ্গুলির বেশ পুরুষ্টু গোঁপ আছে, ওরকম গোঁপ যদি তারও গজায় তাহলে মন্দ হবে না। যশোনাথ গাঙ্গুলির সঙ্গে এখন রোজই দেখা হয় সুমিতের। সত্যি কথা বলতে কতক্ষণ দেখা হবে তার জন্য সে মনে মনে রীতিমতো ছটফট করে। স্কুলের কাজ শেষ হলে এক মুহূর্ত আর দাঁড়ায় না। হেড স্যার কোনো রকম হুকুম করলে রীতিমতো বিরক্ত হয়। যশোনাথ গাঙ্গুলিও অবশ্য রোজই সুমিতের জন্য অপেক্ষা করেন। সুমিত গেলে তাকে নিয়ে বাড়ির ভেতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। আশ্চর্যের ব্যাপার, বাড়ির বাইরেটা রকম ভাঙাচোরা হলেও ভেতরটা একদম অন্যরকম। বারান্দার ওই বন্ধ দরজাগুলো পেরিয়ে ভেতরে ঢুকলেই চারপাশটা একেবারে বদলে যায়। তখন পায়ের তলায় ঝকঝক করে হালকা গোলাপি মার্বেলে মেঝে, ছাদ থেকে ঝোলানো ঝাড়বাতির আলো ঠিকরে পড়ে বেলজিয়ান গ্লাসের মস্ত আয়নায়। ভেলভেটের গদি দেওয়া মেহগনি কাঠের সোফায় বসে সুমিত দেখতে পায় লম্বা টানা বারান্দায় সার সার ঝুলছে রকমারি পাখির খাঁচা। হলুদ ঝুঁটি দেওয়া সাদা ধপধপে কাকাতুয়া দাঁড়ে বসে এক মনে আখরোটের খোলা ভাঙছে। বাড়িটা কিন্তু ফাঁকা নয় মোটেই। যশোনাথ গাঙ্গুলি ছাড়াও আর কোনো মানুষকে যদিও সুমিত কোনোদিন দেখেনি, কিন্তু লোকজন যে আছে তা বুঝতে অসুবিধা হয় না। অস্পষ্ট কথাবার্তা, মেয়েদের শাড়ির খসখস, গয়নার টুংটাং, খরমের খটখট, রান্নার ছ্যাঁকচোঁক সবই শোনা যায়। যশোনাথ তাকে একদিন এক একটা ঘর ঘুরিয়ে দেখান। সেই সব ঘরে কিছুক্ষণ আগেই যে অন্য মানুষ ছিল তারা আসবে বলে পাশের ঘরে উঠে গেছে, সে বুঝতে কোনো অসুবিধাই হয় না তার। তার অতিথির জন্য সবসময় তারা ঘরে কিছু না কিছু উপহার রেখে যায়। কোনোদিন মোরাদাবাদীর রেকাবিতে গন্ধরাজ ফুল, কোনোদিন আবার রূপোর গ্লাসে ঘোলের শরবত। সুমিতের মনে হয় এবারই সকলেই যেন তাকে খুব পছন্দ করে, তার অপেক্ষায় বসে থাকে। তার নিজেরও বাড়িটার প্রতি আকর্ষণ দিনে দিনে বাড়ছে, ছেড়ে যেন যেতেই ইচ্ছে করে না। কথাটা সে একদিন যশোনাথকে বলেও ফেলেছিল। যশোনাথ একটু সময় স্থির থেকে স্থির চোখে তার দিকে তাকিয়ে বললেন, একটু ধৈর্য ধরুন, সেই ব্যবস্থাই হচ্ছে। কথাটার মানে অবশ্য সুমিত বুঝতে পারেনি, তবে সে এটা বুঝেছে প্রতিদিন এই রাজবাড়িতে যাওয়ার ফলে তার মধ্যেও কিছু পরিবর্তন এসছে। নাকের ওপর হালকা রোমের রেখাটি এখন বেশ পুরুষ্টু গোঁপের আকার নিয়েছে। সুমিতের বয়স প্রায় 30। এই বয়সে মানুষ আর বাড়ে না মোটেই, কিন্তু সুমিতের মনে হচ্ছে হঠাৎ সে বেশ ইঞ্চি দুয়েক লম্বা হয়ে গেছে। অভ্যস্ত জামা কাপড়গুলোও কেমন যেন ছোট ছোট ঠেকছে। আর একটা মজাদার ব্যাপার হলো যে মা আজকাল তার গলা চিনতে পারে না। সেদিন সে বাজার থেকে ফিরে বাইরে এক হাঁক দিতে যেতেই মা তো ভয় টয় পেয়ে একসা। সুমিতকে সামনে দেখেও কেমন যেন একটা বিশ্বাস করতে পারছেন না। বারবার বলছেন, তোর গলাখানা এমন গেরাম ভারী হয়ে গেল কি করে রে খোকন? চেহারাটাও কেমন মুস্কো মতো হয়েছে। মায়ের কথা শুনে বেশ মজাই লেগেছিল সুমিতের, কিন্তু সেদিন স্কুলে গিয়েও সে বুঝতে পারল যে কিছু একটা বদল তার হয়েছে। ছেলেরা আজকাল তার ক্লাসে তেমন দুষ্টুমি করে না, একটু যেন ভয়ই পায় তাকে। সেদিন স্কুল থেকে ফেরার সময় যশোনাথ গাঙ্গুলিকে কথাটা বলতে তিনি আবারও সেই রকম ঠান্ডা হেসে বললেন, পরিবর্তনই তো জগতের নিয়ম, আমারও তো কিছু পরিবর্তন হয়েছে, আপনি বোধহয় খেয়াল করেননি। কথাটা শুনে ভদ্রলোককে ভালো করে দেখে নিয়ে সুমিতের মনে হলো সত্যিই তো প্রথম দিন যেমনটি দেখেছিল তার থেকে অনেকটাই চেহারা বদলে গেছে যশোনাথের। মোটা গোঁফ জোড়া উধাও, লম্বা মানুষটি হঠাৎই যেন একটু খাটো হয়ে গেছেন। মুখে জমিদার সুলভ গাম্ভীর্যের বদলে কেমন যেন একটা গোবেচারা ভাব। ব্যাপারটা কি করে ঘটলো ভাবার চেষ্টা করছে সুমিত। এমন সময় যশোনাথ বললেন, আপনার তো এই বাড়ি ছেড়ে যেতেই ইচ্ছে করে না বলছিলেন, তাই আপনি যাতে এখানেই থাকতে পারেন সে ব্যাপারে আমি আমার মা বাবার সঙ্গে কথা বলেছিলাম। তারা দুজনেই রাজি হয়েছেন, বাড়ির অন্যান্যদেরও তেমন আপত্তি নেই। তাই আমরা ঠিক করেছি যে এবার থেকে আপনি এই বাড়িতেই থাকবেন। তবে রাজবাড়িতে তো এরকম হুট করে আসা যায় না, তাই আমাদের পুরোহিত মশাই দিনক্ষণ দেখে নিয়েছেন।
আগামী মঙ্গলবার অমাবস্যা পড়েছে। সেদিন ঠিক মধ্যরাতে এই বাড়িতে আপনার অভিষেক হবে, কিন্তু কাউকে এ কথাটা জানালে চলবে না। কিন্তু আপনি ঠিক সময়ে একলা গোপনে এখানে চলে আসবেন। কথাটা শুনে সুমিতের মনে হচ্ছিল সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু তবে উচ্ছ্বাস মনের মধ্যে চেপে বলল, কিন্তু আমার মা তো একলা থাকতে পারবেন না, তাকে নিয়ে আসবো তো? তাকে নিয়ে আসতে হবে না, চিন্তা করবেন না, তার সব দায়িত্ব আমার। মঙ্গলবার গভীর রাতে নিঃশব্দে বিছানা ছেড়ে উঠল সমিত। পাশের ঘরে মা অঘরে ঘুমোচ্ছে, পাছে ঘুম ভেঙে যায়, তাই চুপি চুপি দরজা টেনে নিয়ে বেরিয়ে এলো রাস্তায়। অমাবস্যার রাত, চারিদিকে ঘুরঘুরটি অন্ধকার, মাঝে মধ্যে দূর থেকে দুই একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। সমিতের কিন্তু ভয় লাগছিল না একটুও, সে যেন কেমন হাওয়ায় ভর দিয়ে এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। আঁকাবাঁকা রাস্তা দিয়ে রাজবাড়ির সামনে এসেই চমকে উঠল সমিত। গোটা রাজবাড়িটা আলোয় ঝলমল করছে, চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে, হালকা সানাইয়ের শব্দও শোনা যাচ্ছে। গেট পেরিয়ে ভেতরে ঢুকল সমিত। বাড়ি থেকে বেরোনোর আগে আয়নায় সে নিজের মুখ দেখেনি, তাহলে বুঝতে পারত এখন তাকে অবিকল প্রথম দিনের যশোনাথ গাঙ্গুলির মতো দেখতে লাগছে। যশোনাথ বারান্দায় দাঁড়িয়েছিলেন, সমিতকে দেখে বললেন, আসুন আসুন, আপনার জন্য সবাই অপেক্ষা করে বসে আছি। বারান্দার দরজা খুলে ঢুকে গেল সমিত। যশোনাথ কিন্তু ঢুকলেন না, দরজা বন্ধও হয়ে গেল। বাগানে নেমে এলেন যশোনাথ। পুরনো ভেঙে পড়া চারপাশে গাছ গছানো রাজবাড়ির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ভাঙা গেটটা খুলে রাস্তায় বেরিয়ে এসে ফিরতি পথ ধরলেন। তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নেওয়া দরকার, কাল সকালেই তো আবার স্কুলে গিয়ে ছাত্র ঠেঙাতে হবে।